নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের দেশে কিছু লিবারেল আছে এবং তার সঙ্গে মূর্খ, সেগুলোকে বলা হয় লিব্রান্ডু। এরা লিবারেল, এরা সবসময় একটা ওই সাদা একটা পাজামা পাঞ্জাবি, কাঁধে একটা ঝোলা নিয়ে বামপন্থী দল। তারা বিশ্ব থেকে মুছে গেছে এবং ভারতবর্ষ থেকেও মুছে গেছে এবং একমাত্র কেরলে কিছুটা পড়ে রয়েছে, টিম টিম করে জ্বলছে। সে লিব্রান্ডুরা সারা পৃথিবী জুড়ে নানান উৎপাত মাছিয়ে রেখে দিয়েছে। আর আপনাদের দেশে আছে কিছু উদগান্ডু, যারা উদো অথচ মূর্খ, তাদেরকে বলি আমরা বাংলা ভাষায় গান্ডু। এই উদগান্ডু আর লিব্রান্ডু, আমাদের দেশে যেমন আমরা লিব্রান্ডু নিয়ে চলছি, আপনাদের দেশে তেমনি আপনারা উদগান্ডু নিয়ে চলছেন। এই উদগান্ডুদের নিয়ে আমি পড়েছি খুব মুশকিলে। এরা না বোঝে ভূগোল, না বোঝে ইতিহাস, ম্যাপ তো ছেড়েই দিন, ম্যাপের সঙ্গে এদের কোনো সম্পর্কই নেই। যারা সমুদ্রপথ আকাশপথ বলে কোনো বিবেচনাই করে না, এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে বিভিন্ন রকমের মানে ঘন্টার তফাৎ আছে, সেগুলোও তারা জানে না। তারা অনেকে আমার এই পোস্টে তারা লিখেছে যে ওই গভীর রাতে কি জয়শঙ্করজি আর ওনার সঙ্গে দেখা হয়েছিল, ফোনে কথা হয়েছিল, তো নানান রকম মন্তব্য করেছি। লিব্রান্ডুদের, এই উদগান্ডুদের বোঝানোর ক্ষমতা আমার নেই যে আমেরিকায় যখন গভীর রাত তখন ভারতবর্ষে হচ্ছে দিন, কারণ 11:30 ঘন্টার তফাৎ। বাংলাদেশের সঙ্গে যখন ভারতের 8 ঘন্টার তফাৎ, সুদূর আমেরিকার সঙ্গে তখন 11:30 ঘন্টার তফাৎ তো হবেই। এখন এই উদগান্ডুদের আপনারাই বা কি করে বোঝাবেন, আর আমি বা কি করে বোঝাবো? এই উদগান্ডুদের নিয়ে পড়েছি মুশকিলে। তো যাই হোক, এই উদগান্ডুদের নিয়ে তো আমাদের তো খবর নয়। আমাদের খবর যেটা, সেটা হচ্ছে আমেরিকার মার্কো রুবিও, তিনি ফোন করেছিলেন তার দপ্তর থেকে জয়শঙ্করজিকে। জয়শঙ্করজির সঙ্গে কথাবার্তা হয়েছে এবং এখানে যিনি আছেন আমাদের সার্জিও গোর, যিনি দক্ষিণ এশিয়া দেখাশুনো করেন, তিনি আজকে সকালবেলা সম্ভবত দুপুরে কোনো একটা সময়ে তিনি হয়তো ডক্টর জয়শঙ্কর আর এর সঙ্গে দেখা করবেন বলে ঠিক করা আছে। হয়তো এতক্ষণে দেখা হয়েও গিয়েছে, আমি খবরটা অনেক আগে পেয়েছি, তাই আমি লিখিয়ে দিয়েছি দেখা করবেন। তা এতক্ষণে হয়তো দেখাও হয়ে গিয়েছে, কারণ আমি এখন 3:30টার সময় ভিডিওটা করছি। এই আমি আর ওদিকে আর নজর দিইনি। এখন মেন খবরটা যেটা হচ্ছে, ট্রাম্প বাবুর একদিনের পরে না মাথার মধ্যে এখন কানে জল ঢুকেছে। কানে জল ঢুকে এখন তিনি নীতি পরিবর্তন করছেন। আপনারা সেই খবর সবাই পেয়েছেন। নীতি পরিবর্তন করে তিনি এখন সমস্ত মানে যত বাজে খরচা আছে, আচ্ছা আপনাদের মনে আছে দর্শক, ইলন মাস্ককে দিয়ে তিনি একটা ডিপার্টমেন্ট খুলিয়েছিলেন, ডোজ। সেই ডোজের নানান রকম প্রেসক্রিপশন ইলন মাস্ক দিয়েছিলেন। সেই প্রেসক্রিপশনের মধ্যে ছিল যে এই যে বাজে খরচা যেগুলো আছে, তার মধ্যে হচ্ছে ন্যাটোর মধ্যে খরচ করা, বিভিন্ন দেশের পেছনে খরচ করা, বিভিন্ন দেশকে আর্থিক সাহায্য দেওয়া, আপনার ওই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আরম্ভ করে যত সমস্ত ব্যাংক খুলে রাখা, এই করতে করতে আমাদের আমেরিকার কিন্তু অর্থনীতির অবস্থা 12টা বাজছে। সেইটা কিন্তু ট্রাম্প মানতে চাননি। সেটা নিয়ে ট্রাম্পের সঙ্গে গন্ডগোল, ওই প্রেসক্রিপশন ট্রাম্প মানবেন না। তারপরে ইলন মাস্কের সঙ্গে গন্ডগোল, ইলন মাস্ক ছেড়ে দিয়ে বেরিয়ে গেলেন। সেই খবর আপনারা সবাই জানেন। এতদিন বাদে ট্রাম্পের মানে কানে জল ঢুকেছে। ট্রাম্প এখন দেখছেন যে আমি মানে ট্যারিফ করে, ট্যারিফও তার মধ্যে একটা ছিল যে ট্যারিফ করে আপনি আমেরিকার জনগণকে আপনি মুশকিলের মধ্যে ফেলছেন। ট্যারিফ আপনি বসাচ্ছেন কেন? এতদিন ধরে ট্যারিফ ছাড়াই তো আমেরিকা আমাদের ব্যবসা করে এসছে এবং আমাদের অর্থনীতিকে চাঙ্গা করেছে। কিন্তু আমরা এত বেশি খরচ করেছি, খরচ করতে করতে আমাদের ধার
37 ট্রিলিয়নে পৌঁছে গিয়েছে। ট্রাম্পের বক্তব্য ছিল আমি ট্যারিফের পয়সা দিয়ে আমি ওই অর্থনীতিকে চাঙা করে দেবো, কিন্তু ট্যারিফ যে উল্টে একেবারে প্রত্যাঘাত হয়ে গেল এবং ট্রাম্প যে একঘরে হয়ে পড়লেন এবং তার নীতি থেকে আমেরিকার যে নীতি ছিল যে চীনকে দূরে রাখো, চীন হচ্ছে আসল শত্রু, চীনকে দূরে রাখতে গেলে ভারতবর্ষকে আমাদের দরকার, কিন্তু ট্রাম্প যেটা করলেন সেটা তার উল্টো হয়ে গেল। ট্রাম্পের যে নীতি তাতে চীন আরো কাছাকাছি চলে এলো, রাশিয়া কাছাকাছি চলে এলো, 3টে শক্তির উত্থান হলো। এখন ট্রাম্পের হৃদকম্প শুরু হয়ে গিয়েছে। এই যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসার পর তার যে একেবারে অভ্যর্থনা, তার সঙ্গে যে এত চুক্তি ফুক্তি হয়েছে হওয়াতে একেবারে তার এখন কানে জল ঢুকে গেছে। তিনি এখন বলছেন সম্পূর্ণ নীতি বদল করতে হবে। এখন ভারতের কি ছিল প্রস্তাব ছিল যে আমরা দুটো সেক্টর ছাড়বো না, বাকিটা যা আছে আমরা নিজেরা করে নেবো, আপনি ট্যারিফটা কমান। উনি তো 50% এক্সট্রা ট্যারিফ বসিয়ে 50% করে দিলেন, করে দিয়ে উনি ব্যাপারটাকে পুরো ঘেঁটে দিলেন। এখন ভারতবর্ষ তখন বলল যে আগে বাংলাদেশ থেকে পা না ওঠালে পরে আমি কোনো ট্যারিফ নিয়ে আলোচনাই করব না। এই আবার রাশিয়ার প্রেসিডেন্ট চলে যাওয়ার পর তড়ি ঘড়ি ওখান থেকে টিম পাঠানো হয়েছে, সে টিম এসে বসে আছে, কিন্তু আমাদের ট্যারিফ নিয়ে কোনো কথাবার্তা কিন্তু এখনো হয়নি। টিম তার আলোচনা চালিয়ে যাচ্ছে। পীযূষ গোয়াল যিনি আমাদের বাণিজ্য মন্ত্রী, তিনি একেবারে তার কোয়ার্টারে তিনি চুপ করে বসে আছেন, আর কখনো কখনো পার্লামেন্টে যাচ্ছেন, অফিস করছেন, পার্লামেন্ট অ্যাটেন্ড করছেন, তিনি চলে আসছেন। তিনি ওই ধারে কাছে ভিড়ছেন না, মানে ট্যারিফ যে আলোচনা হচ্ছে তার ধারে কাছে ঢুকছেন না। ওই যা করছে আমাদের ওই সমস্ত লোকজন করছে, যারা অফিসার টফিসার তারা করছে, ওই বসে বসে ভেজাল 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 করছে, আর ঠান্ডা খাচ্ছে, আর এ হচ্ছে আইসক্রিম খাচ্ছে, এইসব করছে। এখন ট্রাম্পের বক্তব্য, এখন কালকে রাত্রিবেলা মূল ঘটনায় আসি, যে কালকে রাত্রিবেলা যেটা মার্কো রুবিও বলেছেন যে সার্জিও গোর যাচ্ছেন, আমরাও আপনার সঙ্গে একমত, আমরাও আপনার সঙ্গে একমত যে বাংলাদেশকে সত্যি আমরা অস্থির করে তুলেছি, বাংলাদেশটাকে আমরা সুস্থির একটা সুন্দর মানে রাষ্ট্রে আমরা ফিরিয়ে আনতে চাই। তখন জয়শঙ্করজি বলেছেন যা ঘাঁটার তো ঘেঁটে দিয়েছেন আপনারা, এখন তো শুনছি এখানে ওরা একটা নির্বাচন করবে, সেই নির্বাচনে আমরা যতই বলি না কেন, সমস্ত পৃথিবীর সমস্ত যতই চাপ দিই না কেন, তারা বলছে ইনক্লুসিভ নির্বাচন করবে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? তখন বলে মার্কো রুবিও বলেছেন ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় তাহলে কোনো বৈধতা থাকবে না, এবং আমরা এবং পৃথিবীর অন্যান্য দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বাকি দেশগুলো, জাতিসংঘ, তারা কেউ যদি বৈধতা না দেয় তাহলে পরে এই নির্বাচনের কোনো অর্থই হয় না, এবং এই নির্বাচনে সরকার গঠন হবে সেই সরকার একাকী হয়ে যাবে, সে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে না, ফলে এই নির্বাচনের কোনো দামই থাকবে না, এই সরকারের কোনো দামই থাকবে না। যদিও অতদূর যাবে কিনা সে ব্যাপারে আমার যথেষ্ট এখনো সন্দেহ আছে, কারণ ভারতবর্ষের মোদির মুড কিন্তু খুব খারাপ। এই আসার পর থেকে মানে নানান রকম ব্যাপারে একটু পিছিয়ে আছে, সমস্ত ব্যাপারটা গ্রাউন্ডেড হয়ে আছে, কিন্তু নরেন্দ্র মোদির মুড কিন্তু খারাপ। আর সামনে পশ্চিমবঙ্গ নির্বাচন আছে, আর নির্বাচনের আগে বিজেপির যা অবস্থা পশ্চিমবঙ্গে, বিজেপি খুব ভালো অবস্থানে রয়েছে। এই অবস্থায় যদি বিজেপি একটা বড় ধাক্কা দিতে পারে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের ওপরে, তাহলে কিন্তু ভোটের অঙ্ক আমি বলছি, তাহলে কিন্তু বিজেপি নিশ্চিতভাবে বাংলায় ফিরে আসছে। আর বাংলায় যদি বিজেপি ফিরে আসে, আমি আপনাদের বলছি মোটামুটি যা এখনো তথ্য পাওয়া গেছে, প্রায় 1 কোটির ওপর শুধু বাংলা থেকে ভোটার লিস্টে গায়েব হয়ে গেছে।
1 কোটির ওপরে বাংলাদেশি ভোটার লিস্টে গায়েব হয়ে গেছে। তাহলে যেখানে 42% তার ভোট ছিল তৃণমূলের মুখ্যমন্ত্রীর, সেখানে যদি 1 কোটি ভোটার যদি ওখান থেকে হারিয়ে যায়, তাহলে পরে ভোটের অংশ কোথায় নেমে আসবে? সেক্ষেত্রে বিজেপির সঙ্গে তার যা দূরত্ব ছিল ভোটের অঙ্কের, সেই অঙ্ক কিন্তু একেবারে লেভেলে চলে আসবে। তখন বিজেপি কিন্তু এদিক ওদিক করে ছোটখাটো দলের সঙ্গে হাত মিলিয়ে কিন্তু বিজেপি সরকার গঠন করে নেবে। সেটা যাতে আরো বেশি ভোট হয়, তার জন্য হয়তো নরেন্দ্র মোদী এই ভোট টানার জন্য একটা বড় রকমের সিদ্ধান্ত হয়তো খুব শীঘ্রই নিতে পারেন। কারণ মুড কিন্তু নরেন্দ্র মোদীর খুব খারাপ। যে কোনো দিন নরেন্দ্র মোদী প্রচারে বেরিয়ে যাবেন, ওয়েস্ট বেঙ্গলের প্রচারে আসবেন, এসে একেবারে তুলকালাম তুলে দেবেন। কারণ নরেন্দ্র মোদী একমাত্র বিজেপির মুখ, তিনিই সমস্ত কিছু করতে পারেন। আমার মনে হচ্ছে খুব শীঘ্রই একটা বড় কিছু হবে। ওই গুমোট আবহাওয়া বইছে, একটা বড় কিছু হবে। কারণ আমেরিকা পুরোপুরি সারেন্ডার করে দিয়েছে। যা করবেন দক্ষিণ পূর্ব এশিয়ায় আপনারাই করুন, আমরা এর মধ্যে মাথা ঘোরাবো না, কোথাও মাথা ঘোরাবো না। ফলে ভারত এবং রাশিয়া যৌথভাবে, চীন কি করবে পরের ব্যাপার, চীনকে কেউই বিশ্বাস করে না। আছে পাশে আছে ঠিক আছে, কিন্তু কতক্ষণ চীন থাকবে? তাছাড়া কেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছুটে এসেছিলেন, সেই খবরটা কিন্তু এখন আমরা জানতে পারিনি। ভেতরের যে খবরটা, যেটা ভেতরে 20 মিনিট একটা বৈঠক হয়েছে, দুর্ধর্তার বৈঠক হয়ে 2 নেতার, সেটা খবর কিন্তু আমরা কেউ জানতে পারিনি, আর জানতেও পারবো না। সে আমি আগেও বলেছি আপনাদের, ওইখানে কি কথাটা হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। তারপরে কিন্তু একটা গুমোট আবহাওয়া বইছে, এবং যখন তখন যা খুশি তাই হতে পারে। এই খবরটা আপনাদের আমি আগাম দিয়ে রাখলাম। জানি না আমার খবরের সত্যাসত্য আপনারা কতটা কি ধরবেন না ধরবেন, সবই হচ্ছে ওপরওয়ালার ব্যাপার, এবং মোদিজির মাথায় যা ঘুরছে তার উপর নির্ভর করছে। এখন দেখা যাক সামনে কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।